আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চালের দামে লাগাম টানতে আমদানির অনুমতি, শুল্ক কমল 37%। সন্তুষ্ট ব্যবসায়ীরা, কারসাজি করছে মিলাররা, অভিযোগ কৃষিমন্ত্রীর। ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি, রাজনীতিকদের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বললেন আওয়ামী লীগ মানেই উন্নয়ন। 2035 সালের মধ্যে বিশ্বের 25তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ। তার আগেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন, সিইবিআর এর গবেষণা। দেশের 25 পৌরসভায় ভোট কাল, সবখানেই করা হচ্ছে নাজেহাল। নির্বাচনের নামে চলছে সার্কাস, অভিযোগ বিএনপির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 37% আমদানি শুল্ক কমিয়ে বিদেশ থেকে চাল আনার অনুমতি দিয়েছে সরকার। এক অনলাইন সংবাদ সম্মেলনে এই কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে সীমিত পরিমাণ চাল আমদানি করতে পারবেন তালিকাভুক্ত আমদানিকারকরা। চালের বাজারের অস্থির অবস্থার মধ্যে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান পাইকাররা। এক মাস ধরে লাগামহীন চালের বাজার, কেজি প্রতি বেড়েছে 6 থেকে 8 টাকা করে। অথচ চলতি অর্থবছরে দেশে চালের চাহিদার তুলনায় 29 লাখ টন চাল বেশি উৎপাদন হয়েছে। এবছর 37 টাকা কেজি দরে চাল এবং 26 টাকা কেজিতে ধান কিনেছে সরকার। কিন্তু খোলা বাজারে কৃষক আরও ভালো দাম পাওয়ায় ওই দামে ধান চাল কোনোটাই কিনতে পারেনি সরকার। চুক্তিবদ্ধ মিলাররাও চাল সরবরাহ করেনি, যার ফলে অস্থির হয়ে ওঠে চালের বাজার। সংকট থেকে বের হতে শেষ পর্যন্ত বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নিল সরকার, কমিয়েছে আমদানি শুল্ক। যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বৈধ যারা আমদানিকারক রয়েছেন তারা খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন এবং 10ই জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে কিন্তু পারমিট নিতে হবে যে কাকে কতটুকু দেওয়া হবে। সেটা লিখিত অনুমতি ছাড়া কেউ আমদানি করতে পারবে না, এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। কারণ আমরা কিন্তু আবার যখন এপ্রিলে আমাদের ধান কাটা শুরু হবে, বোরো ধান, তখন যদি গত বছরের মতো 17-18 বন্যার মতো যদি আবার চাল আসতে থাকে, তখন আমাদের কৃষকরা কিন্তু আবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। মন্ত্রী জানান, মিলারদের কাছে মাথা নত করবে না সরকার। প্রয়োজনে কৃষকদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টন চাল কিনে বাজার নিয়ন্ত্রণ করা হবে। এদিকে এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে পাইকাররা। তবে আমদানি করা চাল বিক্রিতে দামের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ তাদের। এটার সঠিক সময় সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটা আমরা সরকারকে এই জন্য সাধুবাদ জানাই, যেহেতু এই মুহূর্তে আমাদের দরকার ছিল এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার। এতে করে আমরা মনে করি চালের বাজার যে ঊর্ধ্বমুখী তা স্থিতিশীল হবে এবং চালের বাজারও কিছুটা কমার সম্ভাবনা আমরা মনে করছি। আমদানি করা মাল যদি আমাদের দেশের বাজারের সাথে মিনিমাম 3 টাকা থেকে 5 টাকার মধ্যে ডিফারেন্স করে, তাহলে হয়তো দেশীয় যে চালের বাজার আছে এটা অবশ্যই কমে আসবে। চাল আমদানির এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সরকারি গুদামে মজুদ কমার সুযোগ নিয়ে মিলাররা কারসাজি করে চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রবিবার সচিবালয়ে গোপালগঞ্জ জেলায় কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা কেন্দ্রের ভূমি উন্নয়ন ও গণপূর্ত কাজের উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। কৃষিমন্ত্রী জানান, এবছর আগের তুলনায় আরও বেশি জমিতে আউশ ও আমন ধান উৎপাদনের প্রস্তুতি ছিল, কিন্তু কয়েক দফা বন্যা ও অতিরিক্ত বর্ষণে 20 লাখ টন ধান কম উৎপাদন হয়েছে। মন্ত্রী আরও জানান, সরকারি গুদামে 6 লাখ মেট্রিক টন চাল এখন মজুদ আছে। এ সময় যে মজুদ থাকার কথা তার চেয়ে মজুদ কমেছে। চাহিদা মেটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেও চাল আমদানির সুযোগ দেওয়া হচ্ছে। তবে 6 লাখ টনের বেশি আমদানি হলেই এলসির অনুমতি বন্ধ করা হবে বলে জানান কৃষিমন্ত্রী। 5 থেকে 6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব। সরকারি গুদামেও চাল কমে গেছে। গত বছর প্রায় 13 লক্ষ টনের মতো খাদ্য ছিল সরকারি গুদামে এই সময়ে। এই বছর সেটা কমে 7 লাখ টনে নেমে এসছে। এই যে 5-6 লাখ টনের ঘাটতি, এই ঘাটতিটা যদি আমরা না মেটাতে পারি, বাংলাদেশের মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোতদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে, তারা চালের দাম বাড়ায় এবং এবারও সেই কাজ তারা করতেছে। এই মৌসুমের সময় তারা এখনও ধান কিনতেছে এবং ধানের দাম, চালের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদদের ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে, এটা স্বাভাবিক। তবে ক্ষমতায় না থেকেও 2007-এ সবার আগে তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে অন্যায়ের প্রতিবাদ করে বঙ্গবন্ধুকেও যেতে হয়েছে কারাগারে। করোনা মহামারীতে দেশের অর্থনীতির উন্নতি বাড়াতে সরকার আঞ্চলিক যোগাযোগের দিকে দৃষ্টি দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিমানের বহরে যুক্ত হলো আরও একটি নতুন বিমান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কেনা -8Q-400 উড়োজাহাজ ধ্রুবতারার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর দেশের উন্নয়ন করেনি ষড়যন্ত্রকারীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, করোনা পরিস্থিতিতে বিমানের নতুন উড়োজাহাজ উদ্বোধনী তার প্রমাণ। এই উপমহাদেশে বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায়, আমরা যদি শুধু আমাদের এই আশেপাশের দেশগুলির সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমরা অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। করোনা ভাইরাস এসে আমাদের জন্য সব কিছু ওলটপালট করে দিয়ে গেল। শেখ হাসিনা বলেন, কারাগারকে সংশোধনাগারে পরিণত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। জেলা কারাগারগুলোতেও ভার্চুয়াল কোর্ট রুম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আমরা রাজনীতি করি, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার খুব পাশাপাশি থাকে, যেটা খুবই স্বাভাবিক। আবার এবারে 2007-এ যেটা হয়েছে, যে ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকেই গ্রেপ্তার করা হয়েছিল। কাজে সেটা আমরা জানি, রাজনীতি করতে গেলে এটা করতেই হবে। সেই জন্য আমরা কারাগারগুলির উন্নতিও করে যাচ্ছি। অপরাধ করলেই যে জেলে যায় তা না। এর মধ্যে আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1948 সালে যখন রাষ্ট্রভাষা বাংলা, আমাদের বাংলায় কথা বলার, মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তখন থেকে তিনি যে প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের কারণে তখন থেকেই যে তিনি কারাগারে যেতে শুরু করলেন। তারপরে তার জীবনের মানে আমি বলবো মূল সময়টাই কারাগারেই তাকে কাটাতে হয়েছে। অনুষ্ঠান থেকে নতুন নির্মিত 20টি ফায়ার স্টেশন, 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেরানীগঞ্জে মহিলা কারাগার এবং কারাগারের জন্য একটি এলপিজি গ্যাস স্টেশনের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদারকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে আমি এটাই বলবো যে জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে, দেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গায় পৌরসভা নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার মেয়র পদে বদিউল আলম নৌকা প্রতীক এবং আবুল মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে 63 জন, সংরক্ষিত কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 34,813 জন। এদিকে পঞ্চগড়ে পৌরসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করেছে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার। সোমবার সকাল 8টা থেকে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে বরগুনায় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 27 জন এবং নারী কাউন্সিলর পদে আরও 9 প্রার্থী রয়েছে। কুড়িগ্রামেও নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে 24টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে এসব নির্বাচনী সামগ্রী তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। কুষ্টিয়ায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। 9টি কেন্দ্রে 72টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। মেয়র পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই পৌরসভায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জনগণ চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক, কিন্তু আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলে নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে যায় বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করেন ওবায়দুল কাদের। বলেন, আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই সরকার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে না। অভিযোগ করেন, 2018 সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশই নিয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণও চায় বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াক। স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় রাজনীতি করুক। সরকারের উন্নয়ন অর্জন বিএনপি চোখে দেখে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে বসে থাকে। কেউ কেউ বলেন বিএনপি কোমরভাঙ্গা রাজনৈতিক দল। আমরা সেটা বলতে চাই না, তবে বিএনপি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না, সেটা তাদের কর্মকাণ্ডেই স্পষ্ট। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, পৌরসভায় নির্বাচনের সার্কাস চলছে। জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সেজন্য নির্বাচনী এলাকার বাইরে থেকে এনে সন্ত্রাসীদের জড়ো করা হচ্ছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকার বিদেশিদের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলেও মন্তব্য তাদের। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনীর। এর উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একটি গোষ্ঠী জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী বা বাইরের শক্তিকে তারা সন্তুষ্ট করে জনগণকে বঞ্চনা করে রাষ্ট্রীয় ক্ষমতায় অনেকটাই জবরদখলের মতো আছে এবং এটাকে দীর্ঘমেয়াদী করার জন্য আরো নতুন করে তারা বিদেশি স্বার্থের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পৌর নির্বাচনের কোথাও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। নিশিরাতের ভোটের সরকার ও বেহা নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় এখন চলছে নির্বাচনী সার্কাস। ভোটাররা যাতে ভোট দিতে না আসতে পারে এই কারণে যত ধরনের আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড আছে পৌর এলাকায় তারা সংগঠিত করছে। বিরোধী দলের প্রার্থী যারা নির্বাচনের প্রতিযোগিতা করছেন তাদের উপর যে হামলা, সেই হামলা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখে আইন শৃঙ্খলা বাহিনী। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে পৌর মহিলা দলের সভানেত্রী ও সাবেক কাউন্সিলর হাবিজা বেগমকে মোটরসাইকেল চাপা দিয়ে আহত করার পর শনিবার তার মৃত্যু হয়েছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে অবিলম্বে দায়ীদের গ্রেফতারের দাবি জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দখল আর দূষণে মুমূর্ষ প্রায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। অতিরিক্ত পর্যটকের চাপ, যথেচ্ছভাবে হোটেল মোটেল নির্মাণ এবং প্লাস্টিক পলিথিন সহ নানা বর্জ্যের হুমকিতে সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য। দ্বীপটি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ১-২ দশকের মধ্যে সেন্ট মার্টিন পুরোপুরি কোরাল ও প্রবাল শূন্য হয়ে পড়বে, আশঙ্কা সমুদ্র গবেষকদের। সেন্ট মার্টিন থেকে ফিরে জানাচ্ছেন জিয়াউল হক সবুজ, ছবি তুলেছেন এম সেলিম। 2 পর্বের প্রতিবেদনে আজ দেখবেন প্রথম পর্ব। গাংচিলের উড়াউড়ি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতেই বঙ্গোপসাগরে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্য। কয়েক ঘন্টার যাত্রা শেষে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পৌঁছান পর্যটকরা, কিন্তু নেমেই হোঁচট খান অনেকে। সাগরের পানিতে প্লাস্টিক ও টিনের বর্জ্য দেখে হতাশ হন খোদ পর্যটকরাই। মানুষের আরেকটু সচেতন হওয়া উচিত, কারণ আমরা তো একটা পানি খেলাম, বোতলটা ফালাই দিলাম, একটা পলিথিন এটাও ফালাই রাখলাম। জায়গায় জায়গায় একটা ডাস্টবিন থাকতো, তাহলে সবাই যদি আরো সচেতন হয় তাহলে আমাদের পরিবেশটা আরো সুরক্ষা থাকবে, ঘুরতে ভালো লাগবে। আরো যারা ট্যুরিস্ট তাদের আরো ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘুরতে বেড়াতে ছবি তুলতেও ভালো লাগবে। হাজারো পর্যটকের অযত্ন অবহেলায় নষ্ট হতে বসেছে সেন্ট মার্টিনের পরিবেশ। ছোট বড় অসংখ্য রেস্তোরাঁ আর হোটেল মোটেলের ভিড়ে এখনো চলছে নতুন স্থাপনা তৈরির কাজ। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনায় বিষিয়ে উঠেছে দ্বীপটি। 40 বছর আগে যেই জায়গায় প্রবাল ছিল সেই জায়গায় প্রবাল নেই, এবং যেই পরিমাণে ছিল সেই পরিমাণটা অর্ধেকে নেমে গেছে। আর আগামী 10 থেকে 20 বছর বা 15 বছরের মধ্যেই কিন্তু সিংহভাগ প্রবাল শূন্য হয়ে যাবে, যদি আমরা বা সরকার যদি এখনো কোনো এই প্রবাল দ্বীপের ব্যবস্থাপনার দায়িত্ব না নেয়। সমুদ্র নিয়ে 18টি মন্ত্রণালয় কাজ করলেও কপালে চিন্তার ভাঁজ নেই অনেকেরই। পরিবেশ অধিদপ্তর অবশ্য জানিয়েছে, সেন্ট মার্টিনের অস্তিত্ব রক্ষায় শিগগিরই নেওয়া হচ্ছে সমন্বিত পদক্ষেপ। আমরা যদি দায়িত্বশীল হই তাহলেই সেন্ট মার্টিন টিকবে, না হয় সেন্ট মার্টিন টিকবে না, সেন্ট মার্টিনের অস্তিত্ব থাকবে না। কারণ আমি দেখলেই হবে না, আমার পরবর্তী প্রজন্মকেও দেখতে হবে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা সেখানকার যে কর্মপরিকল্পনা
সেটিকে গ্রহণ করা হচ্ছে। পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে সেন্ট মার্টিনে অবাধ বিচরণে বিধিনিষেধের পাশাপাশি অপসারণ করা হবে অবৈধ হোটেল মোটেল। বর্জ্য ব্যবস্থাপনাতেও আসবে নতুনত্ব। আমরা তাদেরকে একটা মেসেজ দিতে চাই, এইভাবে এই অন্যায় করে ভাবে এখানে আর থাকা যাবে না। কাজে যখন এইগুলো একটা সিস্টেমের ভিতরে চলে আসবে, হোটেল মোটেলগুলো আস্তে আস্তে কিন্তু ওখান থেকে অপসারিত হয়ে যাবে। বিভিন্ন বাড়িতে তারা বেড়া দিয়েছে কি, ওই যে সারের বস্তা কেটে কেটে তারা বেড়া দিয়েছে, এটা কিন্তু একটা পর্যটন স্পটের জন্য সৌন্দর্য হলো না। এই সবগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি এবং আমরা কাজ করব। পরিবেশগত সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিনকে ঝাউবনের স্বর্গপুরীর রূপ ফিরিয়ে দিতে সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। যত্রতত্র অবকাঠামো নির্মাণ সহ অপরিকল্পিত উন্নয়নের কারণে হুমকির মুখে পড়েছে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য। দ্বীপটি সুরক্ষায় সহসায় কোনো সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে অচিরেই তলিয়ে যেতে পারে স্বপ্নের এই প্রবাল দ্বীপ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, সেন্ট মার্টিনস। করোনাকালের মধ্যেই বিদায় নিচ্ছে 2020 সাল। বিনিময়ে নিয়ে গেল কিছু প্রিয় মানুষকে, রেখে গেল কিছু দুঃখ জাগানিয়া স্মৃতি। মৃত্যুর মিছিলে বিভিন্ন অঙ্গনের নামজাদা ব্যক্তিদের পাশাপাশি অজানা অনেকেই হারিয়ে গেলেন কালের গহ্বরে। সেই সব মানুষের স্মরণেই দেখুন দীপন দেওয়ানের রিপোর্ট। ডক্টর আনিসুজ্জামান বাংলাদেশের শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান ও 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অভিভাবক তুল্য এই মানুষটি করোনায় আক্রান্ত হয়ে গত 14ই মে মৃত্যুবরণ করেন। 52 পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। 21 পদকপ্রাপ্ত এই শিক্ষাবিদ রাজধানীর একটি হাসপাতালে 17 জুলাই মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সক্ষমতার ছাপ রেখেছিলেন প্রকৌশল, গবেষণা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে। 21 পদকপ্রাপ্ত গুণী এই ব্যক্তি গত 16 এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। কামাল লোহানী ইতিহাসের এক অধ্যায়। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের সংবাদ বেতারে তিনিই প্রথম পাঠ করেন। করোনায় হারাতে হয়েছে প্রিয় এই মানুষটিকেও। ব্যারিস্টার রফিকুল হক ছিলেন আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। সাবেক এই অ্যাটর্নি জেনারেল 1/11 সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করেন। এছাড়া মৃত্যুবরণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ডক্টর সাদত হুসাইন ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন এ বীর মুক্তিযোদ্ধা। দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা এবং ট্রান্সকম গ্রুপের কর্ণধার লতিফুর রহমান। সফল ব্যবসায়ী লতিফুর রহমান গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রামে 1 জুলাই বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। পেশায় প্রকৌশলী আব্দুল মোনেম খাদ্য, পানীয় ও জ্বালানি সহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারিত করেন। এবছর হারাতে হয়েছে এই বিজনেস আইকনকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যু অনেককে কাঁদিয়েছে। তিনি যমুনা ফিউচার পার্ক, দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশন সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের অন্যতম শিল্পোদ্যোক্তা ও পার্টিক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান MA হাশেম। করোনায় থাবা পড়েছিল সংস্কৃতি অঙ্গনেও। কেড়ে নিয়েছে আলী জাকেরের মতো শক্তিমান অভিনেতাকে। যদিও তিনি ক্যান্সারে আক্রান্ত হন, শিল্পকলায় অবদানের জন্য 1999 সালে 21 পদক পান। বাংলাদেশের একজন এন্ড্রু কিশোর ছিলেন, যাকে আর সশরীরে পাওয়া যাবে না, তবে পাওয়া যাবে তার গাওয়া শত শত সুরেলা গান। ক্যান্সারের কাছে হার মেনেছিলেন এন্ড্রু কিশোর। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুও সঙ্গীতাঙ্গনে একটি শূন্যতা সৃষ্টি করেছে। নন্দিত নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা দীর্ঘদিন অসুখে ভুগে 23 ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এছাড়া অভিনেতা KS ফিরোজ, সাদিক বাচ্চু ও আব্দুল কাদেরকেও হারিয়েছে সংস্কৃতি অঙ্গন। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বাদল রায়কেও চিরদিনের মতো বিদায় জানাতে হয়েছে। করোনাকে জয় করলেও ক্যান্সারকে জয় করা হলো না তার। বরাবরই রাজনৈতিক ময়দানে আলোচিত ব্যক্তি হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী গত 18 সেপ্টেম্বর 103 বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ঢাকায় মৃত্যুবরণ করেন।
হেফাজতের আরেক নেতা নূর হোসেন কাসিমি 13 ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। করোনার থাবায় যখন সবাই লকডাউনে, তখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সংবাদকর্মী আক্রান্ত হয়েছিলেন। দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এই যাত্রায় সামিল হন সিনিয়র সাংবাদিক, এনটিভির উপপ্রধান বার্তা সম্পাদক আব্দুল শহীদ ও সংবাদের সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান। গত 23 ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মোট 41 জন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। করোনাকালে সবচেয়ে ঝুঁকিতে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। সিলেটের চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারপর এই যাত্রায় সামিল হন 121 জন চিকিৎসক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রথম জীবন দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল জসিমউদ্দিন। এখন পর্যন্ত জীবন উৎসর্গ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর 80 জন সদস্য। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মারা গেছেন 7,452 জন। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 24 জনের মাঝে 16 জন পুরুষ ও 8 জন নারী। 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 12,650টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 1,049 জন। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,09,148 জন। এছাড়া গেল একদিনে 1,473 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,51,961 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 8.29, সুস্থতার হার 88.77, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। দেশের বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন প্রয়োগে বছরখানেক সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের ভ্যাকসিন ল্যাব পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে বাংলাদেশ, আর আগামী মে মাসের শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া আরও 3 কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের চেয়ে সফলতা দেখিয়েছে। করোনার নতুন ধরন মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জাহিদ মালিক। জানুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করতে পারি, অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে, যখনই এই ভ্যাকসিন অনুমোদন পেয়ে যাবে WHO, আমরা তখনই আশা করি বাংলাদেশে এই ভ্যাকসিন আমরা পেয়ে যাব। 18 বছরের নিচে যারা পপুলেশন আছে আমাদের জনসংখ্যা, তারা কিন্তু ভ্যাকসিন তারা গ্রহণ করবে না। কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো, সেটাও তো একবারে দিবে না, সেটাও ফেজ ওয়াইজ দিবে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে জামিন দিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করে আদেশ দেন। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ 28 ডিসেম্বরের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। গত 10 ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশের পর তারা নিম্ন আদালতে গেলে সেটি আদালতের ছুটি চলাকালে নাকি পরে হবে তা নিয়ে সমস্যা তৈরি হয়। তারিখ পিছিয়ে 28 ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট। গত 26 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় পাপুলের স্ত্রী ও মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আছেন পাপুল। সেলিনা ইসলামের পক্ষে আর ওয়াফা ইসলামের পক্ষে, এই দুজনের কত টাকা ওনাদের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে এই ধরনের কোনো বক্তব্য এজাহারে নাই। 11/2/2021 পর্যন্ত আমাদেরকে জামিন, ওখান ধার্য তারিখ পর্যন্ত জামিন দিয়েছে। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূত অবৈধ দোকানের উচ্ছেদে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। আজ উচ্ছেদ কার্যক্রম চলাকালে একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCCর সংশ্লিষ্ট কর্মকর্তারা। উচ্ছেদ কার্যক্রম শেষে কার পার্কিং করা হবে বলেও জানিয়েছেন তারা। সুন্দরবন স্কয়ার মার্কেটে রবিবার চতুর্থ দিনের মতো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে DSCC। বেলা 11টা থেকে শুরু হয় এই কার্যক্রম। সারাদিনে 4 তলা এই ভবনের প্রায় প্রতিটি ফ্লোরের অবৈধ দোকানগুলো ভাঙা হয়।
সুন্দরবন মার্কেটে মোট 753টি অবৈধ স্থাপনা আছে। ইতিমধ্যেই আমরা 3 শতাধিক উচ্ছেদ করছি। আমরা যত দ্রুত সম্ভব আমরা এখানে এই কাজ শেষ করে এরপরে ব্যবসায়ীদের কাছ থেকে এই মার্কেট, যারা এই মার্কেটের মূল নকশার ভিতরে যারা দোকান নিয়েছেন, মূল ব্যবসায়ীরা, তাদের কাছে আমরা ফিরিয়ে দেব। উচ্ছেদের তালিকায় পড়া দোকানিরা তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আমাদের মাননীয় মেয়রের কাছে একটাই আবেদন, যাতে সে আমাদের এই করোনাকালীনের পর থেকে আমাদের এমনি ব্যবসা বাণিজ্য প্রচুর খারাপ, তার ভিতরে সে যেন আমাদের একটা পুনর্বাসন একটা ব্যবস্থা করে দেয়। সময় না দিয়ে আমাদেরকে অল্প সময়ের মধ্যে আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা ভীষণ ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা আজকে যারা পথে বসে যাচ্ছে তারা যেন অবশ্যই একটা ক্ষতিপূরণ অথবা পুনর্বাসনের ব্যবস্থা যেন তাদের জন্য করা হয়। অবৈধ দোকানগুলো ভাঙার পর সেখানে ইজারার মাধ্যমে পার্কিংয়ের ব্যবস্থা করার কথা জানিয়েছে ডিএসসিসি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিনামূল্যে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ পেয়েও তা হাতছাড়া করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশকে বঞ্চিত করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। দেশের সব উপজেলা পরিষদ কমপ্লেক্সে নবনির্মিত ভবনের 4000 বর্গফুট অফিস ব্যবহার বিষয়ে এলজিআরডি এবং আইসিটি বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। তাজুল ইসলাম বলেন, বেগম জিয়ার অদূরদর্শী নেতৃত্ব ও অদক্ষতার কারণে দেশের মানুষ সাবমেরিন কেবল সুযোগ পায়নি। উল্টো এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। অনুষ্ঠানে 706 কোটি টাকা ব্যয়ে সব উপজেলা কমপ্লেক্স ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং 5ম ও 6ষ্ঠ তলা প্রযুক্তি কাজে ব্যবহারের বিষয়ে স্মারক সই হয়। এই সুবিধা চালু হলে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেবা আরও সহজ ও দ্রুত হবে, আশাবাদ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। ময়মনসিংহ বিভাগ হয়েছে প্রায় 5 বছর, অথচ জাতীয় লিগে এখনো কোনো দল নেই। ময়মনসিংহের ক্রিকেটাররা জাতীয় লিগে খেলতে চান, তাদের আশ্বস্ত করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বলেছেন, অচিরেই জাতীয় লিগে খেলার স্বপ্ন পূরণ হবে ময়মনসিংহের। মাঠের চারপাশে উৎসুক দর্শকের ভিড়, তিল পরিমাণ জায়গা নেই। অনেকে খেলা দেখেছেন গাছে চড়ে। ক্রিকেট নিয়ে ময়মনসিংহের মানুষের আগ্রহের কোনো ঘাটতি নেই। মাহমুদুল্লাহদের মতো অনেক তারকাই উঠে এসেছেন সার্কিট হাউস ময়দানের ধুলি মেখে, অথচ জাতীয় পর্যায়ে অবহেলিত ময়মনসিংহের ক্রিকেট। বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেখানে দল কেনার বিষয় আছে, জাতীয় লিগে তা নেই। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তাই এনসিএলে ময়মনসিংহ দলের দাবি সাবেক ক্রিকেটারদের। দিস ভেরি ইম্পর্টেন্ট। আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আপনি যদি সারা জেলায় এরকম খেলা আয়োজন না করা যায়, তাহলে আপনি ধরেন এই ময়মনসিংহ আছে তরুণ অনেক ছেলে এখানে খেলছে হয়তোবা, তো তারা কিভাবে খেলবে আমাকে বুঝান, যে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। খালি ঢাকা লিগের জন্য একজন ওয়েট করে থেকে তো ওইখানে কয়টা ম্যাচ খেলে, কিন্তু এখানে যদি ময়মনসিংহ ধরেন যারা সেকেন্ড ডিভিশন হতো, ফার্স্ট ডিভিশন হতো, সেখানে প্রচুর ছেলেপেলে অংশগ্রহণ করে। জাতীয় লিগেরা বিভিন্ন দলে খেলছে, ময়মনসিংহ নিজের দলে তারা এখন খেলতে পারবে বলে আমি আগামী বছর থেকে। তবে এটা বিসিবির একটা ব্যাপার আছে, এটাকে ডিসিশনের ব্যাপারটা বিসিবির থাকবে, কারণ এখানে তো ক্রিকেট বোর্ডেরই একটা ডিসিশন হতে পারে, এটা তো কোনো পার্সোনাল ডিসিশন হবে না, এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন হবে যে ময়মনসিংহ যেহেতু এখন জেলা বিভাগীয় শহর, তখন আমাদের খেলা হতেই পারে সেটা। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানালেন, এরই মধ্যে বোর্ডের কাছে প্রস্তাব গেছে, সম্ভাবনা আছে আগামী বছর জাতীয় লিগে ময়মনসিংহের দল থাকার। আমাদের কাছে বোর্ডে একটা চিঠি গেছে, ডেফিনেটলি এটা তো অবশ্যই আমাদেরকে এটা চিন্তা করতে, যেহেতু ময়মনসিংহ একটা বিভাগীয় শহর, এটা তো তাদের দাবি থাকতেই পারে যে ময়মনসিংহ জাতীয় লিগে খেলবে। আমিও বিশ্বাস করি তাদের অবশ্যই খেলা উচিত, এবং ময়মনসিংহ থেকে অনেক প্লেয়ার আছে যারা কিনা জাতীয় লিগ খেললে বরং কম্পিটিটিভ হবে, সেটা আমি বিশ্বাস করি। আসলে শুধুমাত্র এই অঞ্চলের ক্রিকেটার দিয়েই জাতীয় লিগে শক্তিশালী দল গড়া সম্ভব বলে মনে করেন এখানকার ক্রিকেট সংশ্লিষ্টরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ময়মনসিংহ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চালের দামে লাগাম টানতে আমদানির অনুমতি, শুল্ক কমল 37%, সন্তুষ্ট ব্যবসায়ীরা, কারসাজি করছে মিলাররা, অভিযোগ কৃষিমন্ত্রীর। ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি রাজনীতিকদের স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী, বললেন আওয়ামী লীগ মানেই উন্নয়ন। 2035 সালের মধ্যে বিশ্বের 25তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ, তার আগেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন, সিইবিআর এর গবেষণা।
দেশের 25 পৌরসভায় ভোট কাল, সবখানেই করা হচ্ছে নাজেহাল, নির্বাচনের নামে চলছে সার্কাস, অভিযোগ বিএনপির। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।